আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের আরেকটি বাংলা এমসিকিউ ক্লাসে। আমরা আজকে প্রতিবারের মতন আরেকটি টপিকে সম্পূর্ণ এমসিকিউ শেষ করব। আমাদের টার্গেট থাকবে এমন ভাবে এই টপিক গুলো শেষ করা যাতে আমাদেরকে অ্যাডমিশনেও এই টপিক নিয়ে কোনো কিছু পড়তে না হয়। এন্ড এরই ধারাবাহিকতায় আমরা গত কয়েকদিনে অনেকগুলো টপিক শেষ করেছি। আজকে আমরা কিংবদন্তির কথা বলছি, কবিতাটাতে আমরা এমসিকিউ গুলো সলভ করব। এই অধ্যায় থেকে খুব বেশি এমসিকিউ আছে এরকম না, আসে মোটামুটি আহ এইচএসসি এবং অ্যাডমিশন মিলে আমরা আজকে 100টার মতন এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তো সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও এবং কে কে আমার সাথে আছো জানিয়ে দাও। এবং ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমাদের এইচএসসির অ্যাডমিশন সরি এইচএসসির সায়েন্স আর্টস কমার্স 3 সেকশনেরই গ্রুপ ক্লাসগুলো আমাদের রবিবার থেকে শুরু হবে। তো অলরেডি কিন্তু আমাদের কমার্সের একটা ক্লাস হয়ে গিয়েছে, সো আর্টস এবং সায়েন্সের ক্লাসগুলো আমরা নেক্সট উইক থেকে রেগুলারলি 2 থেকে 3টা করে ক্লাস আমরা দেওয়া শুরু করব। সো যারা যারা আমার সাথে আছো জানিয়ে দাও কে কে আমার সাথে জয়েন করেছো। এবং সবচেয়ে বেটার যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমাদেরকে জাস্ট কয়েকটা ক্লাস নিয়েছি। গুচ্ছ পরীক্ষা গিয়েছে আজকে, গুচ্ছ পরীক্ষা কিন্তু অনেকগুলো এমসিকিউ কমন এসেছে, তোমাদের যারা কোয়েশ্চেন দেখেছো। সো এটা আমার অনেক ভালো লাগছে। আমি বলছিলামই যে এমন এমন এমসিকিউ পড়াবো যেটা তোমার দরকার, যেটা তোমার ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের বাইরে কিছু পড়াবো না, বাট যা পড়াবো, যা পড়তে বলবো এটা স্কিপ করা যাবে না, স্কিপ করলে তুমি বাস খাবা। এছাড়া আমি যদি বলি যে তুমি 150টা এমসিকিউ পড়ো, বিলিভ করো কমন পড়লে 150টার ভিতর থেকে কমন পড়বে, কমন না পড়লে 150টার বাইরে থেকে কমন পড়বে না। দিস ইজ অ্যাজ অলওয়েজ। তো চলুন আমরা একটু প্রথম 3 মিনিট আজকে ওয়েট করব, আর 2 মিনিট ওয়েট করব, আমরা ধীরে ধীরে ওয়েটিং টাইমটা কমাবো। অনেকেই জয়েন হয়ে গিয়েছো। ওয়ালাইকুম আসসালাম আশা, সোমা, মনিরা, আনিশা। বলো কেমন ছিল দিন, পরীক্ষাগুলো দিচ্ছ, পরীক্ষাগুলোর কি অবস্থা? আচ্ছা, সরি এটা কল এসেছিল। তো এখন বলো যে যারা যারা পরীক্ষা দিচ্ছ কেমন লাগছে। এবং তোমাদের কিন্তু ইতিমধ্যেই ক খ অ্যান্সার গুলো আমরা দিয়ে দিয়েছিলাম, তো ওইগুলো তোমরা পড়ছো কিনা। জিনিসটা হচ্ছে এরকম, আমরা কিন্তু এমসিকিউ, সৃজনশীলের সিডি এইগুলোর কিন্তু কি করতে পারবো, এক্সাম নিতে পারবো। বাট আমরা কিন্তু জ্ঞানমূলক অনুধাবন এইগুলো টপিকের এক্সাম নিতে পারবো না। সো এইগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, না হলে আমরা বলতাম যে পরীক্ষা দাও। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, উর্রাম। আজকে গরম একটা বেশি, আমরা আর ওয়েট করব না, চলো আমরা আজকের মতন আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা কিংবদন্তির কথা বলছি, কবিতাটা পড়বো। সো তোমাদের থেকে আমি আরেকটা সাজেশন চাই, যে এমসিকিউ এক্সাম কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা 80 মার্ক নিচ্ছি, 100 মার্ক নিচ্ছি, বিকজ দ্যাটস দ্য নেসেসারি। আমি যদি তোমাকে 50 মার্কের এক্সাম নেই, ওই যে বাকি 50-60টা এমসিকিউ, ওইগুলোর জন্য তুমি মারা খাবা, এর কারণে আমরা ফুল নাম্বার এমসিকিউ এক্সাম নিচ্ছি। ওকে, তো চলো আমরা একটা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শুরু করি। কিংবদন্তির কথা বলছি, দেখো আমি বারবার তোমাদের প্রত্যেকটা ক্লাসে একটা সিঙ্গেল কথাই বলি, যে বাঙালি কি, বাঙালি হচ্ছে যতগুলা গণ আন্দোলন হয়েছে এই 2000 সনে, 2000 মানে 1 সাল থেকে 2026 সাল, এই 2026 বছরে যতগুলো আমাদের আন্দোলন হয়েছে, সব আন্দোলন কারা শুরু করছে, বাঙালি শুরু করছে। তো এই একটা রিজনে কি, এই একটা রিজনে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম হয়ে গেছে যে বাঙালি যেহেতু আন্দোলনগুলো শুরু করছে, নির্যাতন কি হইছে, বাঙালি হইছে। ইউরোপরা আসলো, শাসন করলো, বাঙালি কিন্তু হিউজ পরিমাণ মানে ভান্ডারে প্রাকৃতিক সম্পদে রূপান্তরিত ছিল। দেখো চট্টগ্রামের জাহাজ শিল্প কে নষ্ট করলো, ইউরোপিয়ানরা নষ্ট করলো। চট্টগ্রাম ছিল বিশ্বের অন্যতম জাহাজ শিল্প, কই, ধ্বংস করে দিয়ে গেছে। মসলিন ধ্বংস করে দিয়ে গেছে।
তো আমি কিংবদন্তির কথা বলছি, এটা আসলে সেই সব নির্যাতন হওয়া মানুষের কথা বলতেছে, যে আমাদের মানুষ কি অনেক নির্যাতিত ছিল, এবং তারা কি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এসেছে। যেমন আমাদের এরকম একটা কথা আছে যে ভালোবাসা না দিলে মা মরে যায়। যে কবিতা শুনতে জানে না সে হচ্ছে আসলে সেভাবে কি বলে যে নিজেকে খুঁজে পায় না, আমরা এরকম ভাবে বলতে পারি। আবারও বলি, কবিতাতে প্রাণ আমি কম দিতে পারি, কিন্তু বুঝাইতে কিন্তু ভালোই পারবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। এই কবিতাটা কে কে রিডিং করছে এটা আমাকে বলো। আমরা ডাইরেক্ট এমসিকিউ তে চলে যাব, আমরা এমসিকিউ তে বুঝাইতে বুঝাইতে কথা বলবো। ওকে, আমরা এখানে বেশ কয়েকটা লাইন পাবো যে লাইনগুলা ইম্পর্টেন্ট। ওকে, এই ইম্পর্টেন্ট লাইনগুলা আমাদের কি করতে হবে, ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে মনে রাখতে হবে। দেখো, কবিতা জিনিসটা হচ্ছে এরকম যে এক একজন ব্যক্তি কবিতাকে এক এক ভাবে ব্যাখ্যা করছে, যার কারণে কবিতা তুমি কেমনে বোঝো এটার উপরে। তুমি মনে রাখবা যে আমি যদি আমার লাইফ থেকে বলি, আমি বলবো যে এই এই যে কবিতা, এটা আমি বলবো যে আমাদের হচ্ছে একটা প্রতিরোধের একটা ভাষা। যেমন একটা এখানে কথা দেখো, আমি এমসিকিউ তে একটু যাচ্ছি, একটা মিনিট। যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ শব্দ কি কবিতা। আমরা কিন্তু কবিতা এভাবে বলতে পারি যে কবিতা কি, কবিতা হচ্ছে সংগ্রাম, কবিতা হচ্ছে কি, কবিতা হচ্ছে যে বিপ্লব, মানে কি উঠে দাঁড়ানো, রুখে দাঁড়ানো। কবিতা কিন্তু আমরা এভাবেও কি করতে পারি, এভাবে হচ্ছে ব্যাখ্যা করতে পারি। তো কবিতার প্রত্যেকটা জিনিস কি, কবিতার প্রত্যেকটা জিনিস বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা সম্ভব। তুমি কেমনে বোঝো তোমার বিষয়, এটা দেখার বিষয় না। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা যারা পড়ছো ভেরি গুড, যারা যারা পড়ো নাই তারা পড়ে নিবা। একটা কথা মাথায় রাখো, একবার হইলেও রিডিং পড়তে হবে। তুমি যদি এইচএসসি রিডিং পড়ো অ্যাডমিশনে বেঁচে যাবা, তুমি যদি অ্যাডমিশনে রিডিং না পড়ো, এইচএসসি রিডিং না পড়ো, তুমি কিন্তু অ্যাডমিশনেও বাস খেয়ে যাবা। ওকে, তো আমরা 1 নাম্বার দিয়ে শুরু করব। কবিতার ব্যাখ্যা আজকে কম করতেছি, কি কারণে, কারণ প্রত্যেকটা লাইনে এখানে ব্যাখ্যা আছে। বিসমিল্লাহ, চলো শুরু করা যাক। প্রতিটি শস্য দানা কবিতা, এটিকে কিভাবে ব্যাখ্যা করা সম্ভব? শ্রম সমান কবিতা, শস্য দানা সমান কবিতা, সততা সমান কবিতা, রক্ত সমান কবিতা, কি হবে বলো? প্রতিটি শস্য দানা কবিতা, শ্রম সমান কবিতা, শস্য দানা হচ্ছে কবিতা, খাদ্যশস্য হচ্ছে কবিতা, সত্যতা কবিতা, রক্ত কবিতা, কি হবে? বলো কি হবে? কেউ পারো না? রাইট অ্যান্সার পেয়েছি আমরা আশাপুর থেকে, তাহমিনা, ফাগুন, রঞ্জু। ইয়েস, প্রতিটি কি, প্রতিটি শস্য দানা কবিতা, প্রতিটি কি খাদ্য শস্য কবিতা। খাদ্য শস্য আর শস্য দানা কি সেম জিনিস। ওকে, এখন আমরা কবিতা কি পড়তেছি আজকে, আমরা কিংবদন্তির কথা বলছি। কবিতার নামে কি, আমরা কিংবদন্তির কথা বলছি। এখানে কিংবদন্তি শব্দটির অর্থ কি, অর্থাৎ লিজেন্ড। কিছু হইলেই তোমরা কও লিজেন্ড কই, লিজেন্ডরা জানের মিনিংসটা কি। এই যে লিজেন্ড, এই লিজেন্ডের বাংলা কি, বাংলা হচ্ছে কিংবদন্তি। লিজেন্ডের বাংলা কি, লিজেন্ডের বাংলা হচ্ছে কিংবদন্তি। ওকে, আমাদের সাথে আজকে ফারজানা আপু আছে নিউ, আর তোমরা তো প্রতিদিনই থাকো। তোমরা কিন্তু কইতেই পারো যে ভাই সৃজনশীল দেন, তোমরা দাবি করো না, যার কারণে আমরা দিই না। তো কিংবদন্তি শব্দ অর্থ কি? অদ্ভুত, কিংকর্তব্য, মৃত, জনশ্রুতি, বেদান্ত জাতীয়, কি হবে বলো? কিংবদন্তি শব্দ অর্থ কি হবে? ইয়েস, 2 এর ফার্স্ট অ্যান্সার দিয়েছে তাহমিনা। আমরা ফার্স্ট অ্যান্সারটা অল টাইম ডিসপ্লে করব। 2 এর হচ্ছে সি, জনশ্রুতি। সি এর কি, জনশ্রুতি। কেউ কি বলতে পারবা যে জনশ্রুতি বলতে কি বুঝায়? আমরা এই কবিতাতে এই কিংবদন্তি মানে কি, জনশ্রুতি। জনশ্রুতি মিনিমাম 10 বার পাবো, মিনিমাম কি 10 বার পাবো। এখন আমারে কও যে জনশ্রুতি আসলে কি বুঝায়, জনশ্রুতি সম্পর্কে, জনশ্রুতি বলতে কি কি বুঝায়। আমরা 3 নাম্বারে আসবো। কবিতায় অতিক্রান্ত পাহাড় অনুসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপদের, পথের, বাধা বিপত্তির,
দীর্ঘসূত্রতার। দেবের একটা মুভি আছে, লাল পাহাড় কিংবা এরকম অতিক্রান্ত পাহাড়, সামথিং পাহাড় নামে একটা ইয়ে আছে। এটা হচ্ছে তারা কালো পায়, কি পায়, কালো ডায়মন্ড খুঁজে পায়, সরি সাদা ডায়মন্ড কিংবা হচ্ছে কাঁচা ডায়মন্ড খুঁজে পায়। তো অতিক্রান্ত পাহাড় বলতে কি বুঝায়? বিপদের পথের বাধা বিপত্তির দীর্ঘসূত্রতার। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, বিকজ তোমরা দেখছো গুচ্ছতে কি লেভেলে কমন আসছে, তো ভাবো তোমাদের এইচএসসি পরীক্ষা কি লেভেলে কমন আইবো। আর যে মিস করছো ভাই, মিস করছো। আমি কিন্তু আরেকটা কোয়েশ্চেন করছিলাম যে জনশ্রুতি মানে কি, বলো তুই এবং আমরা, এই জিনিসটা আমি ব্যাখ্যা করবো এখন যদি কেউ না জেনে থাকো। তিনের কি হবে, এ বি সি ডি কি হবে বলো। ওকে, কেউ বুথ কও। আচ্ছা, আমাদের তিনের রাইট অ্যান্সার ফার্স্ট কে দিয়েছে? তিনের রাইট অ্যান্সার ফার্স্ট দিয়েছে আমাদের আনিশা আপু, এরপরে রঞ্জু, আশা, ফারজানা, সবাই রাইট। ওয়ালাইকুম আসসালাম জয়া, তাহমিনা, সবাই রাইট। ওকে, আমরা পেয়েছি হচ্ছে যে জাতির ঐতিহ্যের পরিচয়, লোক সমাগম। ওকে, এই দুটার পাশাপাশি আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এমন কোনো কথা যেটা সত্যতা প্রমাণ হয় না বাট প্রচলিত আছে, অর্থাৎ প্রচলিত কথা, ইউনিভার্সাল ট্রুথ না বাট ইউনিভার্সাল ট্রুথের মতন। মানে লোক শোনা কথা, লোক মুখে প্রচলিত গল্প অথবা তথ্য। এইখানে এই কবিতাতে কিংবদন্তি বলতে কিন্তু জাতির ঐতিহ্যটাকে বুঝাইছে, যে বাঙালির যে ঐতিহ্য এইটা। আমি কিংবদন্তির কথা বলছি, অর্থাৎ বাঙালির ঐতিহ্যের কথা বলছে, বাঙালি গোষ্ঠীর কথা বলছে, বাঙালি জাতির কথা বলছে। সো চলো, আমাদের রাইট অ্যান্সার কি, বাধা বিপত্তি, অতিক্রান্ত পাহাড়। যে পাহাড়টা কি পার করতে অনেক কষ্ট হয়, যে পাহাড়টা পার করতে কি অনেক কষ্ট লাগে, অনেক সমস্যা আসে, বাধা বিপত্তির। কোন অর্থে ব্যবহৃত, বাধা বিপত্তির। অতিক্রান্ত পার, বাধা বিপত্তি, অনেক ধরনের বাধা বিপত্তি আছে, বাধা বিপত্তির মধ্যেই কি আমরা জিনিসটা পার করেছি। আমরা 4 নম্বরে আসবো, রক্ত জবার মতন ক্ষত। উপমাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা কবিতার সরাসরি লাইন, যে আমরা পূর্বপুরুষে কি পিঠে কি ছিল, রক্ত জবার মতন ক্ষত ছিল। পূর্বপুরুষের পিঠে কি ছিল, রক্ত জবার মতন ক্ষত ছিল। কি জন্য রক্ত জবার মতন ক্ষত ছিল? কারণ তারা কি ছিলেন, কৃতদাস ছিলেন। কি ছিলেন, কৃতদাস। তাদেরকে দাস বানানো হয়েছিল, পাশাপাশি তারা কৃতদাস ছিলেন। এখন এই কৃতদাসকে এক এক জায়গায় এক একভাবে বর্ণনা করা হয়েছে। তারা কৃতদাস ছিলেন, এখানে এক মানে একজন এভাবে বর্ণনা করছে যে তোমরা এইচএসসি তে সংক্ষিপ্ত একভাবে বর্ণনা সবাই ফলো করে, আর তুমি যখন এইচএসসি লেভেলটা পার করে আসবা তখন দেখবা বর্ণনা কারে কয়। সো রক্ত জমদম, তার পিঠে রক্ত জমদম ক্ষত ছিল, সে কৃত দাস ছিল। কৃত দাস বলতে বুঝায় তার উপর নির্যাতন করা হয়েছে, সে অনিচ্ছাকৃত ভাবেই দাস হয়েছিল। বুঝতে পারছো? ইয়েস। মাসিফ আপা বলছিল যে পুরনো গল্প, লোককথা, কিংবদন্তি। ইয়েস, এটাকে কিংবদন্তি বলতে এইসব বুঝায়। ওকে, তো 4-এর রাইট অ্যান্সার কি, রক্ত জমদম ক্ষত ছিল। উপমাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিপীড়ন, প্রাকৃতিক সৌন্দর্য, রোগের, যুদ্ধের ভয়াবহতা। 4-এর কি হবে, বলো 4-এর কি হবে? অনেকে কিন্তু অ্যান্সার দিয়েছো বাট রং হয়েছে। নিপীড়নের কথা, রক্ত জবার মতন উপমাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিপীড়নের কথা, কারণ তার উপরে কি চাবুক মারা হতো, তাকে নির্যাতন করা হতো, এর জন্যই বলছে রক্ত জমা। আমাদের পূর্বপুরুষের পিঠে রক্ত জমা মতন ক্ষত ছিল। দেখো আগের যে মুভিগুলো ছিল তুমি দেখবা ডাইরেক্ট খালি চাবুক মারছে, কি মারছে, চাবুক মারছে। তো কি হবে, 4-এর রাইট অ্যান্সার কি হবে? 4-এর রাইট অ্যান্সার হবে হচ্ছে এ। আমরা ফার্স্ট অ্যান্সার পেয়েছি মনির আপুর কাছ থেকে। ওকে, এরপরে ফারজানা, রঞ্জু, তাহমিদা, জয়া, মাশরিফা,
আমরা 5 নম্বরে যাব। আমরা বেশ কয়েকটি শব্দ অর্থ পাবো। আমরা এখানে মনে হয় 4 থেকে 5টা পাবো, আর তোমাদের যে সেকেন্ড পিডিএফ থাকবে অ্যাডমিশনে ওইখানে মনে হয় ইন টোটাল 10 থেকে 11টা আছে এখন পর্যন্ত। ইন টোটাল এই 10 থেকে 11টার বাইরে কখনো কোয়েশ্চেন আসে নাই। তো তোমাদের বেলায় কোয়েশ্চেন আসবে এটা বলবো না, কোয়েশ্চেন আসবে না। তোমাদের বেলায় কিন্তু শর্ট সিলেবাসের বাইরে টপিক আছে, তো ওইখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো 5-এ আসি। করতল শব্দের অর্থ কি? বাদ্যযন্ত্র, হাতের তালু, পায়ের পাতা, করের তল। আমরা 5-এ আসি। 5-এ কত হবে বলো? করতল শব্দটির অর্থ কি? বাদ্যযন্ত্র, হাতের তালু, পায়ের পাতা, করের তল। ওকে, সবাই অ্যান্সার করো। শুধু ক্লাস দেখলে হবে? তুমি যদি ক্লাসে পার্টিসিপেটই না করো, শোনো একটা কথা, তুমি আজকে আমার ক্লাসে ভুল করবা। ওকে, তুমি ভুল করবা, আমি তোমাকে ঠিকটা বলে দিব। এই জিনিসটা 100% তোমার ক্লাসে পরীক্ষার হলে মনে পড়বে। তুমি যদি ভুলের ভয়ে অ্যান্সারই না করো, কুইজে পার্টিসিপেটই না করো, পরীক্ষার হলে কিন্তু সেই মনে পড়বে না। সো তুমি অ্যান্সার দিয়ে ভুল করো, নো প্রবলেম, বাট পরীক্ষার হলে ভুল করা যাবে না। উই আর ডুইং আওয়ার ক্লাসেস জাস্ট বিকজ তুমি যেন পরীক্ষার হলে ভুল না করো, এছাড়া ভাই কি দরকার? ওকে, কত শব্দটির অর্থ কি? হাতের তালু। অনেকে কিন্তু মনে করে যে পায়ের পাতা কিংবা পায়ের তালু, না, হাতের তালু। এই কথাটা খেয়াল রেখো। 5-এর কি হবে? 5-এর হচ্ছে বি হবে। 5-এর সি হবে না, 5-এর বি হবে। কর অনেকে বুঝায় কর, মানে দেখো এটা স্বাভাবিক। করতল বলতে আমরা কি বুঝাই? পা টাইপ কোনো কিছু বুঝায়, নর্মালি এটাই মনে করি, যার কারণে এইখানে সবাই সবচেয়ে বেশি কি করে? ভুল করে। তো 5-এর কি হবে? 5-এর বি হবে। লিলিও চলে আসছে আজকে। পোলাপান ফাঁকি দিও না, বুঝছো? ফাঁকি দিবা না, দেখবা তোমাদের এই অ্যাডমিশন এগা পড়তে হইব না। অরণ্য শব্দটি সমর্থক শব্দ নয় কোনটি? বিটপি, বন, জঙ্গল, পর্বত। বিপটি, বন, জঙ্গল, পর্বত। কি হবে বলো? আমরা 6-এ আসবো। অরণ্য শব্দটি সমর্থক শব্দ নয়, অর্থাৎ কোন শব্দটা অরণ্যর সাথে সাথে নয়? ওকে, বিপটি, বন, জঙ্গল, পর্বত। 6-এর কি হবে? ওকে, আমরা 6-এর রাইট অ্যান্সার পেয়ে গিয়েছি। 6-এর রাইট অ্যান্সার হচ্ছে ডি। কিভাবে ডি? এখন দেখো 6-এর রাইট অ্যান্সার কেমনে ডি হয়। ফিফটি, এটা একটু গুগল করো, এটাও আসলে তোমার এই বন জঙ্গলের মতন বুঝায়, গাছ গাছালা সহ বন জঙ্গল। পর্বত বলতে শুধু পাহাড়, পাহাড়ে গাছ থাকবে কি থাকবে না এটা কিন্তু মেইন কথা না। পর্বত বলতে জাস্ট পাহাড়টা বুঝায়। পাহাড়ে কিন্তু মানে গাছগাছালি নাও থাকতে পারে। কি থাকতে পারে? গাছগাছালি নাও থাকতে পারে। তো সমর্থ শব্দ নয় কোনটি? পর্বত। 6-এর কি হবে? 6-এর হবে হচ্ছে ডি। 7 নম্বরে আসি আমরা। অলরেডি অনেক অ্যান্সার দিয়ে দিয়েছো যে আমাদের পূর্বপুরুষের পিঠে কিসের মতন ক্ষত ছিল? রক্ত জবার মতন ক্ষত ছিল। কিসের মতন ছিল? রক্ত জবা, মানে রক্তাক্ত, একদম লাল রক্ত হয়ে ছিল যখন একটা চাবুক মারতো। দেখো এটা কিন্তু ওই জন্ম বুঝেছে, যখন চাবুক মারে লাঠি দিয়ে পিঠায়, পিঠের উপরে নির্যাতন করতো, এটা বুঝাইছে। কি রক্ত জবার মতন কি ছিল? ক্ষত ছিল। কারণ তারা কি, এরা চাবুক মারলে কি হয়, লাঠি দিয়ে মারলে কি হয়, ওই জায়গাটা একদম লাল হয়ে থেকে যায়। এখান থেকে আসছে কি রক্ত জবার মতন ক্ষত ছিল। তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, আমাদের পূর্বপুরুষ কি রকমের পাহাড়ের কথা বলতেন? একটা 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 কাহিনী কই। এই কবিতাতে লাইন বাই লাইন এমসিকিউ আছে। আল্লাহর হস্তে কবিতাটা একবার হইলেও রিডিং করিস। আর যদি কস দে ভাই না আমি রিডিং পড়মু না, পড়মু না বলতে পড়মুই না, কিন্তু তেরানি স্টুডেন্ট থেকে আমি তেরামি করবো, তাহলে 2টা পিডিএফ 20 বার করে রিডিং পড়িস, তাও চলবো যা। কিন্তু তোমার কিন্তু তখন 5% রিস্ক থেকে যাবে। আর একবার রিডিং পড়বার, পিডিএফ 3 বার পড়বা, শেষ, তোমার আগে তো পড়তে হবে না। আমাদের পূর্বপুরুষ কি রকমের পাহাড়ের কথা বলতেন? হিমালয় পর্বত, বিদ্যা পর্বত, অতিক্রান্ত পর্বত, ছোট পাহাড়। আমাদের পূর্বপুরুষ কিসের কথা বলতেন?
আমাদের পূর্বপুরুষ অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এটা আমরা কিন্তু অলরেডি পেয়েছি যে অতিক্রান্ত পাহাড়ের কথা বলা হইতো। 9 নম্বরে আসো, আমাদের পূর্বপুরুষরা কোন জমি আবাদের কথা বলতেন? উর্বর জমি, মাঠের জমি, নিচু জমি, পতিত জমি। বলো কি হবে? আমাদের পূর্বপুরুষরা কোন জমির কথা বলতেন? উর্বর জমি, মাঠের জমি, নিচু জমি, পতিত জমি। 9-এ আসো, 9-এ আসো। সবাই সিরিয়ালি যাও, আগে পিছে যাও না। সবাই সাথে সাথে যাও। তো আমাদের 9 কি হবে? 9 হবে হচ্ছে পতিত জমি। এখন পতিত জমি মানে কি এটা বলো। পতিত জমি মানে কি? পতিত জমি মানে ওই জমি যেই জমিটা হচ্ছে নর্মালি চাষ করা হয় না, পড়ে থাকে, ফাঁকা জমি, যেখানে ফসল ফলানো হয় না। যেমন বাড়ির উঠান, বাড়ির আনাচে কোনাচে, তোমার ঘরের পিছনে একটু জায়গা আছে 1 হাত 1.5 হাত, ওইখানে কি তুমি কি কোনো ফসল আবাদ করো? না। পতিত জমি মানে কি? পতিত জমি মানে ওই জমি যে জমিতে ফসল চাষ করা হয় না নর্মালি, ফাঁকা জমি। তারপরে হচ্ছে অনেকদিন ধরে ফসল চাষই করা হয়নি, এরকম একটা জমি পড়ে আছে এরকম। ওকে, তাহলে পূর্বপুরুষরা কিসের কথা বলতেন? পতিত জমির কথা বলতেন। কোন জমি আবাদের কথা বলতেন? পতিত জমি আবাদের কথা বলতেন। যে তারা ওই শক্ত জমি মাটি কেটে তারপরে আবাদ করছে। আমরা 10 নম্বরে চলে যাব। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এখানে তিনি কে? আমাদের উপর পুরুষ, আমাদের পূর্বপুরুষ, আমাদের মাতৃপুরুষ, আমাদের ভবিষ্যৎ পুরুষ। বলো। আমরা 10 নম্বরে আছি, 10 নম্বর কি হবে বলো। আমাদের পূর্বপুরুষ কি? আমাদের পূর্বপুরুষ কবি এবং কবিতার কথা বলতেন। আমাদের পূর্বপুরুষ কি? কবি এবং কবিতার কথা বলতেন। আমরা ইয়েস, 10-এর বি রাইট অ্যান্সার। মাশরিফা, জয়া, রঞ্জু, আনিশা, আশা, ফারজানা, সুমা, মনি, রাইট অ্যান্সার। ওকে, আমরা 11 নম্বরে চলে যাচ্ছি। 11 নম্বর কিন্তু একদম শুরুতেই বলছি যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? প্রতিটি সত্য শব্দ হচ্ছে কবিতা। এটা ভাই এক লাইনে অ্যান্সার। এই জিনিসগুলা যেন আমাদের পড়তে না হয়। 11-এর কি হবে? 11-এর সি হবে। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? কবিতা। এখানে এমসিকিউ কিন্তু 3 ভাবে আসছে। প্রতিটি সত্য শব্দ, এই পুরা আনি কিন্তু একটা ওয়ার্ড, শুধু কিন্তু শব্দ না, সত্য শব্দ। প্রতিটি সত্য শব্দ কি? কবিতা। 11-এর কি হবে? 11-এর হচ্ছে সি হবে। আচ্ছা, আমরা 12-তে যাব। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? গান, স্লোগান, কবিতা, গদ্য। কর্ষিত জমির প্রতিটা শস্যদানা কি? গান, স্লোগান, কবিতা, গদ্য। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? কর্ষিত জমির প্রতিটি শস্যদানা হচ্ছে কবিতা। তো আমাদের 12-এর কি হবে? 12-এর হচ্ছে সি হবে। তাহমিনা, রঞ্জু, জয়া, আনিশা, সোমা, ফারজানা, মাশরিফা, রাইট অ্যান্সার। আমরা 13-তে চলে যাব। যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? দেখো, এখানে কোয়েশ্চেন কিন্তু 2 ভাবে আসবে। কি শুনবে আর কি শুনবে না, অল টাইম খেয়াল করবা লাস্টে কি আছে। ওকে, যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে?
ঝড়ের আর্তনাদ, বজ্রের নিনাদ, বৃষ্টির শব্দ, মেঘের গর্জন। যে কবিতা শুনতে চায় না সে কি শুনবে বলো? সবাই কোয়েশ্চেন শোনার পরে অ্যান্সার দাও, আগে আগে গিয়ে লাভ আছে? একসাথে যাও, সবাই একসাথে যাও। আর একজন থেকে আর একজন দেখে দেখে অ্যান্সার করো না, নিজের ব্রেন থেকে অ্যান্সার করো, সেটা ভুল হলেও। ধরো অ্যান্সার সবাই দিচ্ছে এ, তুমি মনে করতেছো অ্যান্সার বি হবে, বি দাও। আমি একটা কথা আবার বলতেছি, তুমি আমার ক্লাসে আজকে ভুল করবা, ঠিক করে নিয়ে যাবা, তুমি পরীক্ষার হলে শুধু ভুলবা না। আর তুমি যদি অন্য থেকে দেখে ঠিক করো তুমি কিন্তু ভুলে যাবা। সো বি রিয়েল, বি ইয়োর সেলফ। যে কবিতা শুনতে চায় না কে, সে কি 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 শুনবে? ঝড়ের আর্তনাদ শুনবে। সে কি কি শুনবে? ঝড়ের আর্তনাদ শুনবে। তো 13 কি হবে? 13 এ হবে। এখন আমরা 14তে যাবো। দেখো, যে কবিতা শুনতে জানে না, এটা মিলেই মোটামুটি 20টা কোয়েশ্চেন আছে। কয়টা কোয়েশ্চেন আছে? 20টা কোয়েশ্চেন আছে। তো কি কি শুনবে না, কি কি জানবে না, এগুলা জানবা। আর একটা লাইন আছে, এই লাইনটা এখন পর্যন্ত খুব একটা আসে নাই, যে ভালোবাসা দিলে কে মারা যায়? ভালোবাসা দিলে মা মারা যায়। এই কথাটা মাথায় রেখো। এমসিকিউ টা কিন্তু এখন পর্যন্ত আসে নাই, বাট আসবে। শোনার ওটা তুমি না পেলে তোমার পরে ব্যাস পাবে। 14 নাম্বার, কে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে? কে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে? যে কবিতা পড়তে জানে না, যে কবিতা শুনতে জানে না, যে কবিতা লিখতে জানে না, যে কবিতা পাঠ করতে জানে না। 14 কি হবে বলো? কে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে? যে কবিতা পড়তে জানে না, যে কবিতা শুনতে জানে না, যে কবিতা লিখতে জানে না, যে কবিতা পাঠ করতে জানে না। 14 রাইট অ্যান্সার কি হবে? 14 রাইট অ্যান্সার হচ্ছে বি হবে। কি হবে? যে কবিতা শুনতে যায় না। যে কবিতা শুনতে যায় না সে দিগন্তের অধিকার থেকে কি হবে? বঞ্চিত হবে। এরপরে কি? সে আজন্ম দাস থেকে যাবে। চরণটির পূর্ব চরণ কি? কবিতা থেকে কি ডাইরেক্ট লাইন তুলে দিছে। আমি উচ্চারিত ঝড়ের মতো, যে কবিতা শুনতে জানে না। আমি উচ্চারিত সত্যের মতন, সে ঝড়ের আর্তনাদ শুনবে। এটা বলো। 15তে কি হবে? 15 কি হবে? 15 হবে হচ্ছে বি। এটা কি? পরের লাইন। এটা কি? পরের লাইন। কিভাবে পরের লাইন? যে দেখো, কত হচ্ছে এরকম, যে কবিতা শুনতে জানে না সে আজীবন কৃতদাস থেকে যাবে। আবার যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে কি? ঝড়ের আর্তনাদ শুনবে। সেম লাইনগুলো জাস্ট একটু চেঞ্জ হয়ে আসে, কি একটু চেঞ্জ হয়ে আসছে। অনেক কিছু কিন্তু মাথায় রাখতে হবে, যে কি কি কবিতা শুনতে না জানলে কি কি হবে। খেয়াল করো, মায়ের ছেলেরা ভালোবেসে কোথায় যায়? মায়ের ছেলেরা ভালোবেসে কোথায় যায়? বিদেশে, গ্রামে, যুদ্ধে, পরপারে। আমরা শুরুতে চলে যাব। খেয়াল করো, যে মায়ের ছেলেরা ভালোবেসে কোথায় যায়? বিদেশে, গ্রামে, যুদ্ধে, পরপারে। কি হবে বলো? শুরুতে কি হবে? 10 সেকেন্ড টাইম। এখানে একটা বোঝানোর জিনিস আছে। ওকে, ওকে। রাইট অ্যান্সার কি হবে? 16 রাইট অ্যান্সার হবে হচ্ছে সি, যুদ্ধে। এখানে মা বলতে কি বোঝাচ্ছে জানো? এখানে মা বলতে মেনলি দেশ বুঝাইছে, দেশ মাতে, দেশ মা। মা হচ্ছে দুইটি। মা হচ্ছে দুইটি। যখন আমরা কবিতা পড়বো ভাই দেখেন, এটা যদি ধর্মের দিক দিয়ে বিবেচনা করেন দেন একটু কনফ্লিক্ট হবে। বাট আমরা যদি একটু বোঝার উদ্দেশ্যে বলি, যেটা আমার টিচার আমাকে বুঝাইছে সেটা হচ্ছে এরকম। দেখো, তোমরা যখন বাংলা সাহিত্য পড়বা জিনিসটা হচ্ছে এরকম হয়ে যায়, যে মা হচ্ছে দুইটি। কিভাবে মা দুইটি? একটা হচ্ছে তোমার নিজের মা, তোমার জন্মদাত্রী মা। তার চেয়েও বড় মা হচ্ছে দেশ মা। তুমি দেশকে ভালোবেসে যুদ্ধে যাচ্ছ, দেশকে ভালোবেসে মরে যাচ্ছ, দেশকে ভালোবেসে নিজেকে শহীদ করছো। এটা কি? এটা হচ্ছে সবচেয়ে বড় মা।
তো দেশত্ব বোধ যেটা, সেটা হচ্ছে মা। তো যেই ছেলেরা দেশকে ভালোবাসে তারা কোথায় যায়? তারা যুদ্ধে যায়। তারা কি শোনে? তারা কবিতা শোনে। তারা কি করে? তারা গণ অভ্যুত্থান করে। তারা কি করে? তারা প্রতিবাদ করে। খেয়াল করো, স্পেসিফিক কাউকে জিজ্ঞেস করাটা হচ্ছে কঠিন, কারণ অনেক সময় অনেক ইউজারটা চলে যায়, তখন হচ্ছে বোঝা যায় না। খেয়াল করো, আমরা এই যে 17 নাম্বার একটা জিনিস খেয়াল করো। 17 নাম্বার কি বলছে? আমরা একটু 17 নাম্বার আসি, 16 নাম্বার শেষে 17 নাম্বারে আসি। যে কবির মতে কে নদীতে ভাসতে পারে না? যে সাঁতার জানে না, যে কবিতা শুনতে জানে না, যে গান শুনে না, যে ভালোবাসতে জানে না। 17 কি হবে বলো? সবাই একটু ক্লাসের সাথে সাথে যাই, আগে আগে না বলি, এবং সবাই যেটা নিজের মনে হচ্ছে আমরা সেটা বলি, আরেকজন থেকে দেখে না বলি। ভুল গেলে কিন্তু সমস্যা নাই। ওকে, 17 কি? 17 হচ্ছে বি। 17 কি? 17 হচ্ছে বি। 17 হচ্ছে কি? 17 হচ্ছে বি। এখন খেয়াল করো, যখন দেখবা যে এরকম কোনো কোয়েশ্চেন করছে, যদি দেখো তুমি অ্যান্সার জানো না, আন্দাজে ডিল মারবা কিসে? আন্দাজে ডিল মারবো হচ্ছে যে কবিতা শুনতে জানে না। এখন খেয়াল করো, আমরা কিন্তু চারটা জিনিস পাইছি। যে কবিতা শুনতে যায় না, সে কি? সে হচ্ছে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে যায় না, সে কি? আজীবন কৃতদাস থেকে যাবে, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। আবার সে কি? নদীতে ভাসতে পারে না। আমরা কি পাইলাম? আমরা 4 থেকে 5টা জিনিস পাইলাম, যে কবিতা শুনতে না জানলে 4 থেকে 5টা জিনিস হয়। জাস্ট এই 4 থেকে 5টা জিনিস মাথায় রাখবা আর মনে রাখবা। এরকম কোনো কোয়েশ্চেন থাকার পরে যদি ওই অ্যান্সার জানে না, অ্যান্সার কি হবে? যে কবিতা শুনতে জানে না, শর্টকাট আন্দাজে ডিল মারবা, 80% টাইম হয়ে যাবো, 90% টাইম হয়ে যাবে। এখন খেয়াল করো, 18 নম্বরে আসি আমরা সবাই। যে কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন? আমরা সোনার পড়বো। সোনার কি? সোনার হচ্ছে রূপক কবিতা। সোনার কি? সোনার হচ্ছে রূপক কবিতা। তোমরা 18 অ্যান্সারটা বলো। যে কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন? মা, পিতা, গর্ভবতী বোন, ভাইয়ের। ওকে, এখানে ছিলাম। যে সোনার হচ্ছে রূপক কবিতা। রূপক কবিতার অর্থ দুইটা হয়। একটা হচ্ছে কবিতার অর্থ, আর একটা হচ্ছে মানে ওইটার সাথে জীবন রিলেটেড করে একটা ভিন্নত্বক অর্থ। বুঝছো? এই কবিতায় এই আমি কিংবদন্তির কথা বলছি, জিনিসটা হচ্ছে এরকম। যে কে নদীতে ভাসতে পারে না? দেখো, নর্মাল সেন্সে কিন্তু যে সাঁতার জানে না সে নদীতে ভাসতে পারে না। কিন্তু তুমি যখন সাহিত্য কর্মে যাবা তখন তোমাকে এটা সাহিত্য দিয়ে ভাবতে হবে। তখন লজিক্যালি ভাবা যাবে না, তখন ইমোশনালি ভাবতে হবে। এর জন্য হচ্ছে যে কবিতা শুনতে জানে না সে কি? সে নদীতে ভাসতে পারে না। ওকে, তো এ কি? এ হবে না। 18 নম্বরে কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন? 18 কি হবে? 18 সি হবে, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছেন। 18 কি হবে? 18 সি হবে। কবিতায় কি তিনি গর্ভবতী বোনের কথা বলেছেন, যে কি মৃত্যুর কথা বলেছেন তার। আমরা মা পেয়েছি, গর্ভবতী বোন পেয়েছি। আমরা 19-এ যাব। এখানে যতগুলো কোয়েশ্চেন আসে সেটা কিন্তু কবিতার লাইন থেকে হুবহু তুলে দিছি। তো আল্লাহর হস্তে কবিতাটা একটু পড়বেন। ওকে, 19 কি হবে? কবিতায় খুবই ভালোবাসা দিলে কে মরে যার কথা বলছেন? এটা আমি ফার্স্টই কইছি তোমাদের আজকে। মা, বোন, ভাই, বন্ধু। মা, বোন, ভাই, বন্ধু, কে মারা যায়? 19 কি হবে বলো? 19-এর এ হবে। 19-এ কি হবে? 19-এর এ হবে। ভালোবাসা দিলে মা মরে যায়। ভালোবাসা দিলে কি মরে যায়? মা মরে যায়। হ্যাঁ, মা কেমনে মরে? দেশের প্রেম, দেশ প্রেম। হ্যাঁ, আমি
ভালোবাসা দিলাম, দেশপ্রেমের জন্য যুদ্ধে গেলাম, মা কিভাবে মারা গেল, তোমাকে হারিয়ে গেল। সন্তানকে ছাড়া কি মা কি আসলে কি বেঁচে থাকে? একটা সন্তান হারালে মা কিন্তু আসলে জিন্দা লাশ হয়ে যায়। তো এটা কি এই জিনিসটা বুঝাইছে। তুমি মাকে ভালোবেসে, দেশকে ভালোবেসে যুদ্ধে গেলে, তুমি মারা গেলে। এই যে 24-এ এত মানুষ মারা গেল, স্বাধীনতায় মারা গেল, 71-এ, 59-এ, 66-তে, 52-তে, 58-তে। 58-তে আমরা অনেকে জানিই না 58-তে কাহিনী কি। আমি নিজে ইন্টারমিডিয়েট পর্যন্ত জানতাম না। তো এই যে এত মানুষ মারা গেল, কেন মারা গেল? দেশকে ভালোবেসে। তো যখন তোমার ভালোবাসা দিলাম, যখন একটা তোমার সন্তান তোমাকে ভালোবাসা দিল এবং সন্তানটা মারা গেল, তখন কি মাটাও কি মরে যায়। তো এটা আত্মীয়তে কি, কে মারা যায়? মা মারা যায়। কে মারা যায়? মা মারা যায়। বিষয় আসো তোমাকে, তোমরা কিন্তু অনেকে ডেইলি কুইজে পার্টিসিপেট করো, তো সবগুলো কুইজই কিন্তু ডেইলি কুইজের থেকে দেওয়া কুইজ। শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করে? সম্ভার বলতে গুদামে রাখা মজুদ থেকে বুঝায়, ওকে? মজুদকে বুঝায়। যে শস্যের মজুদ কাকে সমৃদ্ধ করবে? যে মৎস্য পালন করে, লালন করে, যে কর্ষণ করে কবি দেশের মানুষকে। শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে? মৎস্য লালন করে, যে কর্ষণ করে কবি ভাইদের, দেশের মানুষকে। বিষে কি হবে বলে? বিষের কি হবে বলেন? বিষ কিন্তু ডেইলি কুইজে আপনারাও ভুল করেন। ওকে, বিশের কি হবে? বিশের রাইট অ্যান্সার হবে হচ্ছে বি। হ্যাঁ, বিশের রাইট অ্যান্সার কিভাবে বি হয়? বিশের রাইট অ্যান্সার কি হবে? বি, যে কর্ষণ করে। অর্থাৎ যে হচ্ছে, ধরো এখানে কি বুঝাইছে, এখানে রূপকত্বে বোঝানো হয়েছে যে হচ্ছে চাষ করে, কর্ষণ করে মানে চাষ করে, এরকম বুঝায়। সম্ভার মানে কি? সম্ভার মানে হচ্ছে মজুদ। মজুদের অন্য নাম হচ্ছে সম্ভার। যে শস্যের মজুদ তাকে সমৃদ্ধ করবে, যে কর্ষণ করে, অর্থাৎ কৃষককে সমৃদ্ধ করবে। সম্ভার মানে কি? সম্ভার মানে হচ্ছে মজুদ। কবিতা মানে প্রশ্নে কখনো মজুদ থাকবে না, সম্ভারই থাকবে। সেটা কি হবে? বি হবে। যে মৎস্য পালন করে, মৎস্য বলতে মাছ, এটাই তো বুঝায়। সেটা হবে না। যে কর্ষণ করে, যে কি করলো, চাষ করলো। এখন আমরা 21 নম্বরে আসবো। 21 নম্বর কিন্তু একটু ট্রিকি। এখন বলো 21 নম্বর কি হবে? কবির মতে প্রবহমান নদী কাকে পুরস্কৃত করবে? যে ভালোবাসতে জানে, যে সাঁতার জানে, যে মৎস্য লালন করে, যে মৎস্য শিকার করে। লালন করা মানে হচ্ছে তুমি চাষ টাইপ করলা, যেমন তুমি কি করলা, হাঁস মুরগি লালন পালন করলা, এটা হচ্ছে লালন করা। শিকার করা মানে তুমি হচ্ছে কি করলা, শিকার করলা। তো কবির মতে প্রবাহমান নদী কাকে পুরস্কৃত করবে? যে ভালোবাসতে জানে, যে সাঁতার জানে, যে মৎস্য লালন করে, যে মৎস্য শিকার করে। বলো বলো বলো, এটা খুব ইন্টারেস্টিং একটা এমসিকিউ। আমি শিওর তোমার 50% আজকে ভুল করবা, যদি নিজের অ্যান্সার দাও 50% ভুল করবা। ওই দিনের মতন সবাই ভুল করো। আজকে অনেক গরম ভাই, এক্সট্রিম লেভেলের গরম। আমাদের 21-এর রাইট অ্যান্সার কি হবে জানেন? 21-এর আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে, দেখি রাইট অ্যান্সার ফার্স্ট কে দিছে। উনি দিয়েছে ফারজানা, সাদিয়া, লিলি, হুররাম। যে মৎস্য লালন করে, যে মৎস্য লালন করে, যে মৎস্য লালন করে, প্রবাহমান নদী কাকে পুরস্কৃত করবে? যে যে মৎস্য লালন করে। এটা কবিতার থেকে নেওয়া একটা লাইন। এর জন্যই বলছিলাম যে বৎস, কবিতাটা কি করতে হবে? কবিতাটা পড়তে হবে বৎস, নাইলে কপালে কি আছে? কপালে দুঃখ আছে।
তো এই এমসিকিউটা নোট করে রাখেন, কারণ এই এমসিকিউটা আপনি ভুল করবেন। আমি কিন্তু বারবার যে যে এমসিকিউ ভুল করেন এগুলো কিন্তু বলে দিই, সেগুলো কিন্তু নোট করে রাখতে হবে। দেখেন, যে মৎস্য লালন করবে, একটা থেকে 10টা হবে, 10টা থেকে 100টা হবে। অর্থাৎ এখানে মৎস্য বলতে কি বুঝেছে জানেন? আমরা এটাকে রূপক থেকে একটু মেন অর্থে নিয়ে আসি। যদি আমরা এটাকে মুক্তিযুদ্ধ হিসেবে ধরি, যে মৎস্য লালন করবে, যে দেশকে ধারণ করবে, সে কি করবে, তার থেকে আরো 10জন মানুষকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলবে, এবং একে কি প্রবহমান নদী পুরস্কৃত করবে। ওকে, আমরা এভাবে বুঝতে পারি। আমি আগেই কইছি, টিচার কেমনে বুঝাইছে টিচারের বিষয়, তুই কেমনে বুঝছস তোর বিষয়। তুই যদি ধরে, মানে টিচার বুঝাইছে ডাইন দিয়া, তুই বুঝি বাউ দিয়া, যাওয়া আশা করে না ভাই। তুই বুঝছস, তুই পরীক্ষায় অ্যান্সার করে আসবি, দ্যাটস ইট। আমি এমন এমন জিনিস দিয়ে বুঝছি, ওই ওই জিনিস টিচার শুনলে টিচার হার্ট ফেল করতো। আমরা নেক্সটে চলে যাব। কে জমি কর্ষণ করে? জেলে, চাষি, তাঁতি, কামার। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা 22-এ যাব। কে জমি কর্ষণ করে? জেলে, চাষি, তাঁতি, কামার। চলো আমরা 22-এ আছি, 22-এ কি হবে বলো? চাষি। আমি কিন্তু আগেই বলছি যে কর্ষণ বলতে কি, চাষ বোঝায়। তো 22-এ কি হবে? 22-এর হবে হচ্ছে চাষি। সবাই রাইট অ্যান্সার দিয়েছো, তাহমিনা, রঞ্জু, আশা, ফারজানা, সোমা, আনিশা, সবাই রাইট অ্যান্সার, ভেরি গুড। এটা কি হবে? বি হবে। দেখো, কবিতা কিসের অনিবার্য অভ্যুত্থান। আমরা নেক্সটে চলে যাব, আমরা এখন একটু স্পিডি হব, আমরা অনেক স্লো গিয়েছি আজকে। কবিতা কিসের অনিবার্য অভ্যুত্থান? ওকে, মনিরা, সাদিয়া সবাই রাইট। 22-এর, আমরা 23-এ আসি। কবিতা কিসের অনিবার্য অভ্যুত্থান, মানে হবেই, অনিবার্য, হতেই হবে, হবেই, নিশ্চিত। পলিমাটির, ঝড়ের, সহস্র সুন্দরের, বীরের। কি হবে বলো? কবিতা কিসের অনিবার্য অভ্যুত্থান? পলিমাটি, ঝড়ের, সহস্র সুন্দরের, বীরের। এটা সম্ভবত ডেইলি কুইজে যায় নাই এই এমসিকিউটা। 23-এর কি হবে বলো? 23-এর রাইট অ্যান্সার হবে হচ্ছে, তাহমিনা দিয়েছে ফার্স্ট, সি। কি হবে? সহস্র সুন্দরের। কি হবে? সহস্র সুন্দরের। 23-এর কি হবে? 23-এর হবে হচ্ছে সি, সহস্র সুন্দরের। এখন দেখো 24 নাম্বারে, অরণ্য এবং সাপদের কথা কে বলতেন? ইতিহাসবিদ, কবির পূর্বপুরুষ, কবির ভাই, জ্ঞানীজন। যখন এই ধরনের কথা কইবেন যে কে বলতেন, ডাইরেক্ট মেরা দিবি পূর্বপুরুষ, কোনো দ্যাট টাইম নাই, পূর্বপুরুষ। কিন্তু কোয়েশ্চেনটা সম্পূর্ণ পড়িস, তারপরে পূর্বপুরুষ দিস। ওকে, তো কে কইতেন? পূর্বপুরুষ কইতেন। অনেক সময় কে কইতেন? কবি কইতেন। এছাড়া কি, এছাড়া আমরা রাইট আনসার ওইরকম ভাবে অর্ধেক পাবো না। 24-এর রাইট আনসার কি হবে? কবির পূর্বপুরুষ। কবির কি? পূর্বপুরুষ। ইয়েস, 24-এর বি, সবাই রাইট। আমরা 25-এ আসবো। দেখো, যে কবিতা শুনতে যায় না সে আজীবন কি থেকে যাবে? কৃতদাস। এটা অলরেডি আমরা কি, এটা অলরেডি কিন্তু আমরা করছি। হ্যাঁ, মাশরিফা আপু রাইট। যে নিজের গন্তব্যে পৌঁছাবে, অত সবসময় সামনে এগিয়ে যাবে। যে মৎস্য চাষ পুরস্কারে কি হবে? পুরস্কৃত হবে। ওকে, তো 25-এর কি থাকবে? 25-এর হচ্ছে ডি, অ্যাজ অলওয়েজ। দেখো, যে কবিতা শুনতে চায় না সে কি ঝড়ের আর্তনাদ শুনবে, সে কি করবে? সে সারা জীবন কৃতদাস থেকে যাবে। ওকে, এটা কিন্তু আমরা 6 থেকে 7 বার পাইলাম, খেয়াল রাখো। তো 25-এর কি হবে? 25-এর ডি হবে। 25-এর খ কে কইছো? অবস্থা কিন্তু ভাই মারমু কিন্তু। 25-এর কি হবে? 25-এর ডি হবে। দেখো, কবি উচ্চারিত সত্যের মতন কিসের কথা বলেছেন?
এইটা খেয়াল করো। 26 আমরা আসি, কোয়েশ্চেনটা একটু ভিন্ন হয়ে গেছে। যে কবির উচ্চারিত সত্যের মতন কিসের কথা বলেছেন? আকাঙ্ক্ষার, আশার, স্বপ্নের, ইচ্ছার। কবির উচ্চারিত সত্যের মতন কিসের কথা বলেছেন? আকাঙ্ক্ষার, আশা, স্বপ্ন, ইচ্ছা। এই স্পেলিংটা ভুল আছে। 26-এ কি হবে? 26-এ আসো সবাই। সো 26-এ হচ্ছে সাদিয়া রাইট, মুনিরা রাইট, তাহমিনা রাইট, আশা রাইট, রঞ্জু রাইট। স্বপ্নের কি হবে? স্বপ্নের হবে। তিনি স্বপ্নের কথা বলেছেন। ফারজানা রাইট, আনিশা রাইট। আমরা 27 নম্বরে চলে যাব। কবি উনুনের আগুনে আলোকিত কেমন জানালার কথা বলেছেন? উজ্জ্বল, নিপ্রভ, ছোট, বড়। আমরা 27-এ চলে যাব, বলো 27-এ কি হবে? উজ্জ্বল, নিপ্রভ, ছোট, বড়। তিনি কবি কি উনুনের আগুনে আলোকিত কিসের কথা বলছেন? বলো বলো বলো, আর 10 সেকেন্ড টাইম দিব। 27-এ আমাদের ফার্স্ট অ্যান্সার দিয়েছে হচ্ছে তাহমিনা আপু। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে উজ্জ্বল। কবি উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলেছেন। খেয়াল করো। 27-এ আমরা আসব। নিচের কোনটি যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে? স্থির নদী, বহমান নদী, পাহাড়ি নদী, সমুদ্র। 28-এ আসো, 28 কিন্তু কমন সেন্সে সলভ করতে পারো। সাদিয়া, রঞ্জু, ফারজানা, মাশরিফা, সোমা সবাই রাইট, আশা, আনিশা সবাই রাইট। 28 নম্বরে আসো, 28 নম্বর কি হবে? স্থির নদী, বহমান নদী, পাহাড়ি নদী, সমুদ্র। কোনটি যে সাঁতার যায় না তাকেও ভাসিয়ে রাখে? কি হবে 28? 28-এর কি হবে? 28-এর হচ্ছে বি হবে। প্রবহমান নদী, যে নদীটা কি এক দিক দিয়ে প্রবাহমান রয়েছে, প্রবাহ হয়ে যাচ্ছে, যার কারণে কি তাকে কোন রকম ভাসিয়ে রাখলো। সে শুধু পানির উপরে উপরি ভাবে থাকলে কি সে ভেসে থাকবে। সে ভেসে থাকবে। সো কি প্রবহমান নদী যে সাঁতার যায় না তাকেও কি ভাসিয়ে রাখে। ওকে, খেয়াল করো, এটা পরের সাথে সাথে কানেক্টেড। যে কবিতা শুনতে জানে না সে কোথায় ভাসতে পারবে না? যে কবিতা শুনতে জানে না সে কোথায় ভাসতে পারবে না? নদীতে ভাসতে পারবে না। কিসে ভাসতে পারবে না? নদীতে। আমরা এটা আগে একটা এমসিকিউ পেয়েছিলাম। আহ এই প্রবহমান নদী, প্রবহমান নদী নিয়ে একটা এমসিকিউ পাইছিলাম না? ওইখান থেকেই এই পরের 29 নম্বর এমসিকিউটা আসছে, যে কবিতা শুনতে জানে না সে কোথায় ভাসতে পারবে না? সে নদীতে ভাসতে পারবে না। 29-এর ফার্স্ট অ্যান্সার কে দিয়েছেন আমাদের? সাদিয়া আপু, সিতে, নদীতে। খেয়াল করো, এই এমসিকিউটা অনেক ফানি। যে যে কবিতা শুনতে চায় না সে কিসের সঙ্গে খেলা করতে পারবে না? আমরা 30-এ চলে যাব। সন্তানের, বন্ধুর, গাভীর, মাছের। কি হবে বলো? আমরা 30-এ চলে যাব। 30-এর আমরা ফার্স্ট অ্যান্সার পাইছি। আমরা ফার্স্ট তাহমিদ আপু দিছে, এরপরে সাদিয়া আপু। 30-এর কি হবে? 30-এর হবে হচ্ছে মাছের। সে মাছের লগে কি করতে পারবে না? সে মাছের লগে খেলা করতে পারবে না। সো যে কবিতা শুনতে চায় না সে কার সঙ্গে খেলা করতে পারবে না? মাছের সঙ্গে খেলা করতে পারবে না। ওকে, খেয়াল করো। আমরা পরেরটাতে চলে যাব, আমরা একটু ফাস্ট আগাবো এখন, যেহেতু ক্লাসে আমরা শেষের দিকে চলে এসেছি। যে কবিতা শুনতে চায় না সে মায়ের কোলে শুয়ে মায়ের কোলে শুয়ে কি শুনতে পারবে না? গান, কবিতা, ছড়া, গল্প। গান, কবিতা, ছড়া, গল্প। অনেকগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কুইজ কিন্তু রেগুলার কুইজে যায়, বাট এই কিছু কিছু এমসিকিউ আছে এগুলো কিন্তু তুমি ক্লাস প্লাস পিডিএফ এর বাইরে পাওয়া না। যে কবিতা শুনতে যায় না সে মায়ের কোলে শুনে কি শুনতে পাবে না? 31 নাম্বার।
31 নাম্বার হচ্ছে ডি। কি শুনতে পারবে না? গল্প শুনতে পারবে না। কি শুনতে পারবে না? গল্প শুনতে পারবে না। আমরা 32-এ চলে যাব, সবাই 32-এ আসো। কিংবদন্তির কথা বলেছেন কে? আবু জাফর শামসুদ্দিন, আবু জাফর ওবায়দুল্লাহ, শামসুদ্দিন জাফর, আহসান হাবিব। অর্থাৎ কে লিখেছেন এই কবিতাটি? কে কিংবদন্তির কথা বলেছেন? কে কবিতাটি লিখেছেন? বলো, 32-এর কথা হবে। 32-এর কথা হবে, বলো। আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি, কে লিখেছেন? আবু জাফর ওবায়দুল্লাহ লিখেছেন। কে লিখেছেন? আবু জাফর ওবায়দুল্লাহ লিখেছেন। 33 নম্বরে আসবো আমরা সবাই, সবাই 33-এ চলে আসো। ইয়েস, সবাই রাইট, 32-এর বি। আমরা 33-এ চলে আসবো। কবি কোন ধরনের স্নেহের কথা বলেছেন? কবি কোন ধরনের কিসের কথা বলেছেন? কবি কোন ধরনের স্নেহের কথা বলেছেন? মায়ের, পিতার, স্নিগ্ধ, বিচলিত। বলো, 33-এর কথা হবে। 33-এর কি হবে বলো? 33-এর রাইট অ্যান্সার কি হবে? বিচলিত স্নেহ। কবি কিসের কথা বলেছেন? বিচলিত স্নেহের কথা বলেছেন। তো 33-এ ফার্স্ট অ্যান্সার কে দিয়েছে? তাহমিনা, সাদিয়া, মুনি, আশা, ফারজানা, লিলি। কি হবে? ডি হবে। 33-এ কি হবে? ডি হবে। সবার কি এনার্জি শেষ? শুক্রবারের দিন সারাদিন তো শুয়ে বসেছিল, এনার্জি শেষ হলে হবে? খেয়াল করো। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলা হয়েছে কোন কবিতায়? আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়। এই এমসিকিউটা আমার একটু আগে দরকার ছিল। 35-এ আসো। ভালোবাসা দিলে মা মরে যায় আর কি আসে? বিদ্রোহ, ভয়, যুদ্ধ, আন্দোলন। ভালোবাসা দিলে কে মরে যায়? মা মরে যায় আর কি আসে? বিদ্রোহ, ভয়, যুদ্ধ, আন্দোলন। 35-এ কি হবে বলো? 35-এর কি হবে? 35-এ কি আসে? যুদ্ধ আসে। ভালোবাসা দিলে মা মরে যায় আর কি আসে? যুদ্ধ আসে, সংগ্রাম আসে। আমরা 36-এ চলে যাব। যে কবিতা শুনতে চায় না সে সন্তানের জন্য কি করতে পারে না? মরতে পারে না, বাঁচতে পারে না, দায়িত্ব পালন করতে পারে না, সুন্দর ভবিষ্যৎ পরিচালন করতে পারে না। আমরা 36-এ আসি। যে কবিতা শুনতে জানে না সে সে সন্তানের জন্য কি করতে পারে না? মরতে পারে না, বাঁচতে পারে না, দায়িত্ব পালন করতে পারে না, সুন্দর ভবিষ্যৎ করতে পারে না। আমরা 36-এ আছি। 36-এ কি হবে বলো? 36-এর রাইট অ্যান্সার হবে হচ্ছে এ। 36-এর রাইট অ্যান্সার কি হবে? 36-এর রাইট অ্যান্সার হবে হচ্ছে এ, মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে দেশকে ভালোবাসে না, সে কি দেশের জন্য কি মরতে পারে না? সে সন্তানের জন্য কি করতে পারে না? মরতে পারে না। তার পিছু টান রয়েছে। ওকে, আমরা নেক্সটে চলে যাব। 37। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে কোথায় যেতে পারে না? সে ভালোবেসে কোথায় যেতে পারে না? সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যুদ্ধে গেলে সে মারা যাবে। দুটো কি একসাথে কানেক্টেড?
খেয়াল করো পরের এমসিকিউ, যে কবিতা শুনতে চায় না সে সূর্যকে কোথায় ধরতে পারে না। 38 আসো, যে কবিতা শুনতে পায় না সে সূর্যকে কোথায় ধারণ করতে পারে না? মাথায়, হাতে, অন্তরে, হৃৎপিণ্ডে। 37 অলরেডি আমি পার করে আসছি, আমি 38 বলতেছি, আমি একটু ফাস্ট যাচ্ছি, যেটা অলরেডি আমি পড়ায় আসছি ওটা আর পড়াচ্ছি না। তো যে কবিতা শুনতে চায় না সে সূর্যকে কোথায় ধারণ করতে পারে না, কথাটা লাইনটা এরকম ভাবে ছিল, হাতে, মাথায়, অন্তরে, হৃৎপিণ্ডে। যে কবিতা শুনতে যায় না সে সূর্যকে কোথায় ধারণ করতে পারে না? 38-এ ডি হবে, 38-এ কি হবে? 38-এর ডি হবে, 38-এর কি হবে? 38-এর ডি হবে। কোথায় রাখতে পারে না? হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না, সেই সূর্যকে কোথায় ধারণ করতে পারে না? হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। খেয়াল করো এই এমসিকিউটা আবার চলে আসছে, যে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় আমাদের পূর্বপুরুষের পিঠে রক্ত জমার মতন ক্ষত কেন ছিল? কারণ তারা কি ছিলেন? তারা কৃতদাস ছিলেন। আমি কবিতার শুরুতে এটা বলছিলাম, তারা কি ছিলেন? কৃতদাস ছিলেন। ওকে, সবাই রাইট আনসার দিয়ে ফেলছো। 39-এর ডি, না ঠিক আছে, 38-এর ডি ঠিক আছে, তাই তো বলি। তোমার মায়ের খাওয়ার জন্য আগে গেছো কেন? নেক্সটে চলে যাব, শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করে? যে কর্ষণ করে, যে কি করে? যে কর্ষণ করে। কোশ্চেনটা রিপিট আসছে। 41 নাম্বার, যে কর্ষণ করে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে কৃষক। এটাও রিপিট আসছে। আল্লাহ, কাকে প্রবাহমান নদী পুরস্কৃত করবে? কাকে প্রবাহমান নদী পুরস্কৃত করবে? যে মৎস্য পালন করে। তিনটা কোশ্চেনই কি? তিনটা কোশ্চেন হচ্ছে রিপিটেড কোশ্চেন। আমরা 43-এ চলে যাব। এটা সবাই বলো, যে জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে নৌকা চালায়, যে কর্ষণ করে, যে গভীর পরিচর্যা করে, যে মৎস্য পালন করে। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে নৌকা চালায়, যে কর্ষণ করে, যে গভীর পরিচর্যা করে, যে মৎস্য পালন করে। আমরা কিন্তু 43-এ আছি, 43 কি হবে বলো? অনেকে আছো যে 3 4 10 সেকেন্ড 15 সেকেন্ড মতো লেটে থাকো, এটা একটা ইস্যু, যার কারণে তারা হয়তো আমরা 42-এ যাচ্ছি, তুমি 41-এ পড়ে আছো। বিশেষ করে লাইটে প্রবলেমটা হয়। ফেসবুকে জয়েন করলে বের হয়ে ঢুকলে আবার যেখানে লাইভ ওইখান থেকে শুরু হয়, বাট লাইটে কি হয়, তুমি যেখান থেকে গেছো ওইখান থেকে আবার শুরু হয়েছে, এই কারণে এই ইস্যুটা হয় অনেকের ক্ষেত্রে। 43-এর কি হবে? 43, 43 বলো। 43-এ আমরা অনেকগুলো অ্যান্সার পাইছি। সো 43-এর রাইট অ্যান্সার কি হবে? 43-এর রাইট অ্যান্সার হবে হচ্ছে, আমাদের আনিশাপুর রাইট অ্যান্সার দিছে, যে কি করে? যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। সো আনিশা, মনিরা, ফারজানা, লিলি এবং তামিনা, তোমরা কি? তোমরা রাইট। 43-এ কি হবে? 43-এ বি, সি হবে। কি হবে? সি হবে, বি হবে না। যে কর্ষণ করে তাকে শস্যে সম্ভার সমৃদ্ধ করে। কর্ষণ করার ফলে কি হয়? শস্যের সম্ভার বাড়ে, অর্থাৎ শস্যের মজুদ বাড়ে। তোমার ছিল ধান ছিল 10 মণ, তুমি এখান থেকে বীজ নিয়ে আবার ধান ফলাইলা, তোমার ধান 10 মণ থেকে 100 মণ হয়ে গেল। এটা কি? সমৃদ্ধ করে। বাট জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে গাভীর পরিচর্যা করে। তো 43-এর কি হবে? 43-এর সি হবে। এখন আসো, ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? যে কর্ষণ করে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে, যে যুদ্ধে যায়, যে মৎস্য পালন করে। তো 44-এর কি হবে বলো? বাংলাতে কি করো দেখো, আইসিটির মতন কিন্তু বাংলাতে সৃজনশীল এক্সাম নেওয়া যায় না। আমরা আইসিটির মতন গ্রুপ সাবজেক্ট নিতে পারবো, ইংলিশ নিতে পারবো, বাট আইসিটির মতন বাংলা সৃজনশীল নেওয়া যায় না, কিন্তু আমরা বাংলা সৃজনশীল এক্সাম নিয়ে ফেলতাম। ওকে, আমরা আইসিটি চ্যাপ্টার 1 সৃজনশীল পরীক্ষা দিয়েছি। আমরা যখন গ্রুপ সাবজেক্টের একটা করে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, আমরা ওই দিন অল বায়োলজি, সায়েন্সের সায়েন্সে বায়োলজি, কমার্স থেকে একটা, আর্টস থেকে 2 3টা মিলে আমরা এক্সাম নিয়ে ফেলবো। ওকে, আমরা এই উইকেই, এই উইক বলতে আজকে ফ্রাইডে, উইক শুরু হয়েছে,
আমরা নেক্সট সোমবার কিংবা মঙ্গলবারের ভিতরে আপনাদের সবগুলো ক্লাস কমপ্লিট দিয়ে দিব, দিয়ে আমরা হচ্ছে কি করে ফেলবো, পরীক্ষা নিয়ে ফেলবো, সৃজনশীল পরীক্ষা। এখানে বলো যে আইসিটি, আমরা যে আইসিটি সৃজনশীল পরীক্ষা নিলাম সেলফ টেস্টে, এটার একটু ফিডব্যাক দাও যে এটার আর আমাদের কি কি উন্নয়ন করা দরকার, অথবা তোমরা কি কি প্রত্যাশা করতেছো, তাইলে আমরা এক্সামকে সেভাবে ডেভেলপ করবো। সো 44, ইস্পাতে তরবারি কাকে সহস্র করবে? যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে, মানে লৌহখণ্ডকে বেইরা 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 একদম লাল কইরা তাকে আরো কি করতেছে, দাঁড় করতেছে, এরকম একটা জিনিস বুঝাতে পারে। ওকে, সো 44-এর কি হবে? 44-এর বি হবে। রাইট আনসার ফার্স্টে কে দিয়েছো? মনিরা দিছো, আনিশা দিছো, তামিনা, সাদিয়া, ফারজানা, ফাগুন, লিলি, আশা। 44-এর বি হবে, 44-এর সি হবে না। এ রঞ্জু, তুই কালকে থেকে বই রিডিং পরে আইবি, নাহলে তোর তোর কিন্তু খবর আছে। তোর কিন্তু স্বপ্নে গিয়ে পিঠে তুই আমু কয়ে রাখলাম আমি। তুই কিন্তু 2-3 দিন ধরে বই না পড়ে আইতেছিস। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। খেয়াল করো, এটা আমাদের কুইজে আসছিল যে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় যে পুত্রগণের কথা বলছেন তারা কেমন, এটা কিন্তু আমার পার্সোনাল, আমার অ্যাডমিশন লাইফে এমসিকিউ হুবহু আসছিল। সো দীর্ঘদেহী, খর্বদেহী, স্থূল দেহি, সূক্ষ্ম দেখি, এটা হচ্ছে অনেক মোটা বুঝাইছে। ওকে, আর এটা আসলে চিকনা বুঝাইছে, মানে চিকন বুঝাইছে। দীর্ঘ দেখি মানে অনেক লম্বা বুঝাইছে, এটা শর্ট বুঝাইছে। তো আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় যে পুত্রগণের কথা বলছেন তারা কেমন? দীর্ঘ, খর্ব, স্থূল দেহি, সূক্ষ্ম দেহি, কি হবে বলো? 45-এর কি হবে বলো? সাদিয়া আমাদের ফার্স্ট অ্যান্সার দিছে, মনিরা, তাহমিনা, লিলি, ফারজানা, আশা। কি হবে? দীর্ঘদেহী হবে। তারা কি দীর্ঘদেহী ছিলেন, তাদের পিঠে কি রক্ত জমা মতন ক্ষত ছিল। ওকে, আমরা 46-এর যাব। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কার মৃত্যুর কথা বলেছেন? তার গর্ভবতী বোনের কথা বলেছেন। তো 46-এর কি হবে? 46-এর সি হবে। 46-এর কি হবে? 46-এর সি হবে। আমরা 47-এ চলে যাব। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কবি কার যুদ্ধের কথা বলেছেন? বাবার, ভাইয়ের, বন্ধুর, নিজের। এটা একটু ট্রিকি, এটা কম। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কার যুদ্ধের কথা বলেছেন? বাবার, ভাইয়ের, বন্ধুর, নিজের। 47-এর কি হবে বলো? তুমি মিয়া কালকে থেকে যদি না পড়ো, পরশুদিন তোমার স্বপ্নে ঢুইকা মেরে থিয়ামু কয়ে রাখলাম মিয়া। ভালো হয়ে যাও মাসুদ, সময় থাকতে ভালো হয়ে যাও। 2 মাস টাইম আছে ভাই, একটা কথা কয়ে রাখি ভাই, দুইটা কাজ কর আল্লাহর হস্তে ভাই, আল্লাহর হস্তে দুইটা কাজ কর ভাই। তুই অ্যাডমিশন দেশ না দেশ কোনো সমস্যা নাই, এইচএসসি দিবি ভাই, আল্লাহর হস্তে দুইটা কাজ কর ভাই। যে টপিকটা পড়ামু বইটা রিডিং করে আসবি, আর ইংলিশ ফার্স্ট পেপার বইটা অন্তত ভাই প্যাসেজ গুলো রিডিং পড়, বাংলা মিনিং সহ রিডিং পড় ভাই। তুই মোরাল টেস্ট গুলা পড়, তুই ডেইলি ইংলিশের একটা মোরাল টেস্ট পড়বি, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে একটা একটা মোরাল টেস্ট পড়বি। আর এই ফার্স্ট পেপারের যে পেজেসটা থাকবো ভাই, আল্লাহর হস্তে বাংলা রিডিং সহ পড়। তুই আজ থেকে 1 বছর পর তুই আমাকে ধন্যবাদ জানাইবি যে ভাই আপনি কইছিলেন। আল্লাহর হস্তে দুইটা কাজ তুই মিস করিস না। ওকে, তো 47-এর কি হবে? 47-এর হবে হচ্ছে বি। ইয়েস, রাইট। 47-এর কি হবে? 47-এর হচ্ছে বি হবে। 47-এর ডি না, 47-এর বি হবে। কি হবে? ভাইয়ের যুদ্ধে যেতে হবে। কি ভাইয়ের যুদ্ধে কথা বলেছেন? কবি কার অনিবার্য অভ্যুত্থান? কবি কার অনিবার্য অভ্যুত্থান? 48-এর কি হবে? 48-এর ডি হবে। কি হবে 48-এর? 48-এর ডি হবে সহস্র সুন্দরের। এটা রিপিটেড কোয়েশ্চেন। ওকে, হিংস্র মাংসাশী শিকারী জন্তুকে কি বলে? দানব, দৈত্য, শাপত, অসুর। 49-50 দুইটা এমসিকিউ আছে আমাদের আজকের শেষ ক্লাসে। বল 39-এ কি হবে? হিংস্র মাংসাশী শিকারী জন্তুকে কি বলা হয়? দানব, দৈত্য, শাপত, অসুর। আর কোনটি সকল শক্তির উৎস? চন্দ্র, গ্রহ, পৃথিবী, সূর্য।
চন্দ্র, গ্রহ, পৃথিবী, সূর্য। 49-এর কি হবে বলো? 49 আর 50 দুটাই কি হবে বলে ফেলো। আমরা কালকে দুইটা পরীক্ষা নিব, ওকে? কিংবদন্তির কথা বলছি, এটার উপরে এক্সাম দুইটা হবে। একটা হবে হচ্ছে এইচএসসি স্পেশাল, এটা হবে হচ্ছে 50 মার্কের। একটা হবে হচ্ছে অ্যাডমিশন স্পেশাল, এটা হবে হচ্ছে 46 মার্কের। এই মোট দুইটা 96 মার্কের সেপারেট এক্সাম হবে কালকে, ওকে? সো দেখি, চলে আসি 49 রাইট কি কে বলছো? 49 রাইট হচ্ছে সি, ওকে। 49 হচ্ছে সাপত, বাঘ টাইপ বলছে, বাঘ কি? বাঘ একটা সাপত, ওকে। এবং 50-এর কি হবে? কোনটি সকল শক্তির উৎস? একদম সিম্পল, সূর্য। তো 50-এর কি হবে? 50-এর হচ্ছে ডি হবে। সো যারা যারা সম্পূর্ণ ক্লাস জুড়ে ছিলা, অসংখ্য ধন্যবাদ। আহ এই কথাটা মাথায় রাখো যে কালকে কি হবে, কালকে পরীক্ষা কিন্তু দুইটা সেপারেট হবে। এইচএসসি স্পেশাল একটা এক্সাম হবে এবং অ্যাডমিশন হবে, দুইটা লিংক হবে, দুইটা লিংকে কি কি করতে হবে? এক্সাম দিতে হবে। এখন একটু যারা যারা ক্লাসে আসো সবাই একটু ডান লিখে কমেন্ট করো, তাহলে এই সবাই একটু ডান লিখে কমেন্ট করো, ডিওএনই, তাইলে হচ্ছে এই ক্লাস শেষে তোমাদের ইনবক্সে এটার ক খ যেটা এটা চলে যাবে, ওকে? সবাই একটু কমেন্ট করে যাও, দেন আমরা ক্লাস শেষ করে ফেলবো। আজকে আপাতত এই পর্যন্তই। ইনশাল্লাহ শনিবার থেকে তোমাদের সাথে দেখা হবে হচ্ছে, আমি সহ আর অনেক টিচারের লগে দেখা হবে ওভার দ্য উইক। তো আমরা শনিবার থেকে সায়েন্সের বায়োলজি ক্লাস এবং এক্সামটা শুরু করব। বায়োলজি নোট অলমোস্ট না, ফার্স্ট পেপার ফুললি রেডি আছে। আমাদের আর্টসের পরিণতি, ইতিহাস, এই দুটা আমরা ক্লাস শুরু করব, এবং কমার্সের ম্যানেজমেন্ট ক্লাস শুরু হয়েছে, অ্যাকাউন্টিং ক্লাস শুরু করব। এর সাথে সাথে আমরা অর্থনীতির ক্লাসটাও শুরু করব। তো আমরা আমরা নিয়ারলি প্রায় 6 থেকে 7টা সাবজেক্টের ক্লাস নিব। হয়তো সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস পাবা, অনেকদিন তোমাদের হয়তো অনেকের 2টা ক্লাসও করা লাগতে পারে কিংবা 3টা ক্লাসও করা লাগতে পারে। সো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাস জুড়ে থাকার জন্য, অনেকেই ক্লাসে ছিলা। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হবে পরবর্তী আর একটা ক্লাসে। এবং আজকের ক্লাসের যে ক খ স্পেশালটা এটা তোমাদের ইনবক্সে আমি পৌঁছে দিব। তো সম্পূর্ণ ক্লাস জুড়ে ছিলাম আমি মোহাম্মদ আলী নাইম। মনে রাখো যে হার্ড ওয়ার্ক জীবনে কোনোদিন ভালো কিছু ছাড়া কষ্ট দেয় না। আজকে কষ্ট করে হার্ড ওয়ার্ক করবা পরীক্ষার আগের দিন স্মার্ট ওয়ার্ক করার জন্য। উইদাউট হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক ইজ জাস্ট এ, মানে কি বলবো, যে চোরাবালি না, চোরাবালি। স্মার্ট ওয়ার্ক হচ্ছে চোরাবালি যদি তোমার তার নিচে হার্ড ওয়ার্ক না থাকে। তো দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। আসসালামু আলাইকুম, আদাব, শুভরাত্রি।